আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমার স্টুডিওতে এই মুহূর্তে বিদ্যুৎ নাই। আহ ব্যাকআপে চলছে। রুম গরম হতে শুরু করছে আরকি। কি করব? দেশ ছেড়ে চলে যাবো কিনা আবার বুঝতেছি না। এমন এক দেশে আসছি যে দেশে বিদ্যুৎ নিয়ে আমাদের সারা জীবন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সারাদিনই বিদ্যুৎ যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। মানে বিদ্যুৎ থাকার চেয়ে বেশিরভাগই চলে যাচ্ছে। ৫৪ বছর ধরে এই দেশ কতটুকু এগিয়েছে আমাদের বিদ্যুৎ ব্যবস্থার দিকে আর হাসপাতালের দিকে তাকালে বুঝতে পারবেন। তারপরেও আমরা আছি কি নিয়ে জানেন? খাম্বা আর গুপ্ত শব্দ নিয়ে। লজ্জা লাগে আমার আসলে সত্যিকার অর্থে আমি নিজেই লজ্জিত যে আমরা কোন দেশে বাস করি। যে দেশটাকে সংস্কারের জন্য, যে দেশটাকে এগিয়ে নেয়ার জন্য আমাদের কাজ করা উচিত, আমরা এখন গুপ্ত শব্দ নিয়ে আছি আর খাম্বা শব্দ নিয়ে আছি। একদল বলে গুপ্ত, একদল বলে খাম্বা। অথচ দেখেন আমাদের অবস্থা কি? খুবই দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের মানুষ যদি সচেতন না হয় আর বাংলাদেশের মানুষ যদি এরকম গর্দভ হয়, এই দেশ কখনো আগাবে না। নেতারা চুরি করবে, দেশ লুট করবে, সুইস ব্যাংকে টাকা জমা করবে আর আমরা সারা জীবন গুপ্ত আর খাম্বা নিয়ে পড়ে থাকবো। এইজন্য এই দেশের মানুষের জন্য আসলে আর মানে কি বলবো, ভালোবাসাটা কমে যাচ্ছে আস্তে, আস্তে। দর্শক, চলেন আমরা আসলে যে খবর দেওয়ার জন্য এসেছি সে খবরে যাই। সবাই শুনতে এবং দেখতে পাচ্ছেন। ভাই হাদী সম্পর্কে কিছু বললেন। কি বলবো? হাদী তো জীবনটা দিয়ে চলে গেল দেশের জন্য। আর এই দেশ হাদীকে মনে রাখেনি, হাদীকে ভুলে গেছে। আর যারা এই দেশের জন্য লড়াই করে হাসিনাকে তাড়িয়ে একটা দেশ নতুন করে স্বাধীন করেছে, তারা নাকি এখন গুপ্ত হয়ে গেছে। চলেন, আর কিছু বলার নেই। জি ভাই, চট্টগ্রামের লোকজন দেখতে পাচ্ছি সব। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। সেই প্রথম খবরটি হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে তার আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বিপদে ফেলে দিয়েছেন। এটা ইতিমধ্যে বিভিন্ন মার্কিন গণমাধ্যম সেটাকে প্রকাশ করছে। এবং ট্রাম্প যদি কখনো বুঝতে পারতেন যে তার এই পরিণতি হবে, তাহলে তিনি ইরানের সাথে কখনো যুদ্ধে জড়াতেন না। এটা নিয়ে কিছু দুর্দান্ত তথ্য আপনাদের দেব। পাশাপাশি পাকিস্তানের আসিম মনির বা পাকিস্তান রাষ্ট্রটি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত একটি দেশ। পাকিস্তান এবং ইরান আসলে তলে তলে খেলছে কি, বা পাকিস্তানের সাথে আমেরিকা তলে তলে কি খেলছে, বা পাকিস্তানের সাথে আরব রাষ্ট্র তলে তলে কি খেলছে, এই তলে তলে খেলার কিছু তথ্য আপনাদের দেব। আসেন আমি একটা একটা করে শুরু করি। স্টুডিওতে বসে থাকা খুব কঠিন হয়ে যাবে, গরম হচ্ছে চারদিকে। প্রথম যে খবরটি, মার্কিন কিছু বিশ্লেষক তারা তাদের বিভিন্ন বক্তব্যে লিখনিতে বলতে শুরু করেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি বুঝতে পারতেন যে তার পরিণতি এরকম হবে, তাহলে তিনি কখনো যুদ্ধে জড়াতেন না। তিনি অতীতে বা আমেরিকা অতীতে অনেক দেশকে সর্বনাশ করেছে। সেই দেশগুলো ধ্বংস হয়েছে, কিন্তু আমেরিকার তেমন কিছু হয়নি। কিন্তু ইরানের সাথে লড়াই করার পর আমেরিকা এই বিষয়টি মানে বুঝতে পেরেছে যে বাকি দেশগুলো আর ইরানের অবস্থাটা পুরোপুরি আলাদা। এই যুদ্ধটা শুরুর আগে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মোসাদ প্রধান আমেরিকাকে বুঝিয়েছিল মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে ইরানের খেলা শেষ। অর্থাৎ সুপ্রিম কমান্ডার, গুরুত্বপূর্ণ কয়েকজন সেনা অফিসারকে মেরে দিলেই সব খেলা শেষ। কিন্তু খেলাটা তখন শুরু হয়েছে, এটা আমেরিকা বোঝেনি। সুপ্রিম কমান্ডার এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ বা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুর পর মূল খেলাটা শুরু হয়ে গেছে। এখন আমেরিকা কোনোভাবে ইরানকে বাধ্য করতে পারছে না। সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে ১২ দিন বা ১১ দিনের যুদ্ধ শেষে কিন্তু আমেরিকার আবেদনে সঙ্গে সঙ্গে সিজফায়ারে গিয়েছিল, যুদ্ধবিরতিতে গিয়েছিল, আপনাদের মনে আছে। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি বা আইআরজিসি বর্তমানে কোনোভাবেই আমেরিকার সাথে আলোচনা করতে রাজি হচ্ছে না। আমেরিকা এই বিষয়টি বুঝতে পারেনি। এখন আমেরিকা যে কোনোভাবে হয় ইরানকে ধ্বংস করতে হবে, নতুবা ইরানের কাছে পরাজিত হতে হবে। এখন আমেরিকা ইরানকে ধ্বংস করতে তো পারছে না। কারণ ইরানকে ধ্বংস করতে হলে আমেরিকার অনেক কিছু ধ্বংস করতে হবে বা আমেরিকার অনেক কিছু হারাতে হবে। আর এই হারাতে গেলে আমেরিকা পৃথিবীতে আর পরাশক্তি বা ১ নাম্বার রাষ্ট্র, পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে থাকতে পারবে না। ইরান সেখান থেকে আমেরিকাকে দুর্বল করে ফেলবে। কিরকম? এই মুহূর্তে গালফ কান্ট্রি আমেরিকাকে বলছে যে তুমি নিজেকে রক্ষা করতে পারছো না। তুমি আমার দেশে আমার পেট্রো ডলার নিয়ে
আমাকে কি রক্ষা করবে? গালফ কান্ট্রি চেষ্টা করছে ইরানের হাত থেকে তার দেশের নিরাপত্তার জন্য কি করতে পারে। তারা আমেরিকার বদলে ভিন্ন রাষ্ট্রকে খুঁজছে। বলা হচ্ছে যে দুটো রাষ্ট্রকে তারা মাথায় রেখেছে, একটি রাশিয়া, একটা চীন। ইরানের হাত থেকে বাঁচতে হলে দুটো দেশই কেবল বড় ভূমিকা রাখতে পারে, চীন এবং রাশিয়া। আর আমেরিকা কেন পারবে না? কারণ আমেরিকাকে এই 40 দিনের যুদ্ধে যে ধোলাইটা ইরান দিয়েছে গালফ কান্ট্রির ভিতরে, আমেরিকার যত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সামরিক বড় বড় স্থাপনা আছে, আমেরিকার যুদ্ধ বিমান আছে, আমেরিকার F-35 আছে, আমেরিকার রিফুয়েলিং ট্যাঙ্কার আছে, আমেরিকার কি বলবে প্যাট্রিয়ট কিংবা থার্ড আছে প্রতিরক্ষা ব্যবস্থা, আমেরিকার যেই কি বলবো যে মধ্যপ্রাচ্যকে রক্ষায় যে তাদের প্রতিরক্ষা আরো যে ব্যবস্থাগুলো আছে, রাডার সিস্টেম থেকে শুরু করে সবই ধ্বংস করে ফেলেছে ইরান। অর্থাৎ আমেরিকা যুগের পর যুগ ধরে গালফ কান্ট্রিতে নিজেকে যে শক্তিশালী অবস্থানে তৈরি করেছে, নিজের যে প্রতিরক্ষা বহু তৈরি করেছে, সবকিছু তছনছ করে দিয়েছে ইরান মিসাইল এবং ড্রোন দিয়ে। এখন গালফ কান্ট্রি এটুকু বুঝতে পারছে যে আমেরিকা কখনো ইরানকে ঠেকাতে পারবে না। আমেরিকা 40 দিনে সেই পরীক্ষায় ফেল করে গেছে। এখন ইরানকে যখন হিংস দেয়া হচ্ছে যে আমাদেরকে কি বলে চীন এবং রাশিয়ার কাছে, যখন গালফ কান্ট্রি গোপনে ছুটতে শুরু করেছে ইরানের হাত থেকে বাঁচার জন্য, তখন চীন বলে দিয়েছে যদি আমাদেরকে ডাকো তাহলে আমাদের কিছু শত্রু আছে। কিরকম? যে তোমরা যে তেল বিক্রি করবে পৃথিবীব্যাপী, এটা ইউয়ানে বিক্রি করতে হবে, তোমরা ডলারে বিক্রি করতে পারবে না। আবার আমেরিকা টিকে আছে কিভাবে? আমেরিকা টিকে আছে তার মিত্রদের যত রিজার্ভ সব ডলারে আছে, রিজার্ভ হিসেবটাই করা হয় ডলারে। এখন আরবের এই ধনকুবের রাষ্ট্রগুলো যদি আমেরিকার পাশ থেকে সরে ইরানে চলে যায়, কি বলে চীনে যায় বা রাশিয়া যায়, তাহলে রিজার্ভটা ডলারে থাকবে না, ইউয়ানে চলে আসবে। তাহলে আমেরিকা ধাস করে মাটিতে পড়ে যাবে। মানে মূল পৃথিবীর শক্তি তো ধরেন আপনার ডলার একটা এক নাম্বার কারণ যে আমেরিকা আজকে এই সুপার পাওয়ার কেন, অর্থ ব্যবস্থা ডলার, বিশ্ব কারেন্সির মূল হিসেবটা হয় ডলারে। তো আবার সৌদি আরব, কাতার, কুয়েত, জর্দান এরা যদি তেল বিক্রি শুরু করে ইউয়ানে, তাহলে আমেরিকার আর অস্তিত্ব থাকে না। এখন আমেরিকা বুঝতে পারছে যে তার অবস্থা খুবই করুণ, কারণ ইরান এই যুদ্ধে আমেরিকাকে সাপের মতো পেঁচিয়ে ফেলেছে। মানে কি, এখন আমেরিকা চাইলে যুদ্ধবিরতি করে শেষ করতে পারবে না। ইরান এমন ভাবে ট্র্যাপে ফেলে দিয়েছে আমেরিকাকে, আমেরিকা সেখান থেকে উঠতে পারছে না। যেমন হরমুজ প্রণালীতে অবরোধ করে বসে আছে কেন আমেরিকা চাচ্ছে ইরান যেন কোনোভাবে তার কারেন্সিতে বা ইউয়ানে বা ক্রিপ্টো কারেন্সিতে আর তেল বিক্রি করতে না পারে, বা ইরানের কাছ থেকে ইরানের মিত্ররা যেন ডলার ছাড়া অন্য কোনো ব্যবস্থা তেল না কিনা। কিন্তু ইরান বলে দিয়েছে হয় ক্রিপ্টো কারেন্সি অথবা তোমাকে আসতে হবে ইউয়ানে। ইতিমধ্যে সেইভাবেই যারা যারা তেল নিচ্ছে বা হরমুজ প্রণালী ত্যাগ করছে টোল দিয়ে, তারা সবই এই পদ্ধতি গ্রহণ করছে, ডলার বাদ দিয়ে দিয়েছে। এখানে বিশাল ধাক্কায় আমেরিকা খেয়ে ফেলছে। তো এই পরিস্থিতিগুলো একটার পর একটা আসছে, এবং সামনের দিনগুলোতে ইরান আমেরিকাকে এমন চাপে ফেলে দিয়েছে যে ইরানের মিত্ররা ক্রমান্বয়ে আমেরিকা থেকে মুখ ফেরাতে শুরু করেছে। যেমন এর মধ্যে ইউরোপ মোটামুটি আমেরিকাকে সহযোগিতা করছে না, ন্যাটো সরে আসছে, যে কারণে আজকে পেন্টাগনের একটি বা হোয়াইট হাউসের একটি গোপন নথি লিক হয়েছে, এটা মেইল লিক হয়েছে। সেটা কি, আমেরিকা ন্যাটো থেকে স্পেনকে সাসপেন্ড করতে যাচ্ছে, এমন একটি নোটিশ পাওয়া গেছে। তার মানে স্পেন এই যুদ্ধে সবচেয়ে বেশি আমেরিকা ইসরায়েলের সমালোচক ছিল, এবং ইসরায়েল আমেরিকাকে তার ভূমিতে বা আকাশে উঠতে নামতে দেয়নি, কোন প্রকার তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, এবং সবচেয়ে বেশি সমালোচনা করেছে মিস্টার পেড্রো, স্পেনের যিনি প্রধানমন্ত্রী। এবং তাই স্পেনকে সাময়িকভাবে ন্যাটো থেকে সাসপেন্ডের পরিকল্পনা নিচ্ছে আমেরিকা। সেই তথ্যটি আজকে লিক হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি স্পেনকে ন্যাটো থেকে বের করে দেয়, ধারণা করা হচ্ছে আরো অনেক ইউরোপীয় রাষ্ট্র এই ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারে। আমেরিকা এখন তার শত্রু ইরানকে সাইজ করতে না পেরে ইউরোপের দিকে নজর দিচ্ছে। পাশাপাশি আরো যে দেশগুলো আমেরিকা ইসরায়েলের কঠোর সমালোচক ছিল, তাদেরও কঠিন বিরোধিতা, শুধু নয় শাস্তি দেওয়ারও বিভিন্ন পথে হাঁটছে আমেরিকা। তো বলা হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকা ইসরায়েল ইরানের সাথে মানে ইসরায়েল কিন্তু লড়াই করতে চাইছে, আমেরিকা কিন্তু এখান থেকে উঠে যেতে চাইছে, কিন্তু আমেরিকাকে ইরান ছাড়ছে না, চারদিক থেকে সে পেঁচিয়ে ফেলছে। আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর।
পাকিস্তানের এসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এবং কয়েকটি সূত্র বলছে যে পাকিস্তানের ডেলিগেটরা চলে গেছে ইতিমধ্যে পাকিস্তান ছেড়ে। অন্যদিকে আজকে আমেরিকার প্রতিনিধি দল আসার কথা পাকিস্তানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা পাকিস্তানের সাথে আলোচনা করতে আসছি, আমরা কোনো আমেরিকানদের সাথে বসবো না। এই বক্তব্যটি আমেরিকানদের একটা বড় চপেটাঘাত হয়ে গেছে। বলা হচ্ছে যে আসিম মনির 3 দিন ছিলেন ইরানে। 3 দিন থেকে ইরানকে যে কোনোভাবেই তিনি বোঝাতে চেয়েছিলেন এবং বুঝিয়ে সম্ভব করেছিলেন যে তুমি হরমুজ খুলে দাও, তুমি তোমার মতো হরমুজ পূর্বের মতো রাখো, টোল আদায় করো, যেটাই করো। আর আমেরিকা যে অবরোধ দিয়ে বসে আছে, আমেরিকা বলছে আমেরিকা এখানে থাকবে না, তুমি হরমুজ খুলে দিলে আমেরিকা চলে যাবে। তো 3 দিন থেকে আসিম মনির ইরানকে ম্যানেজ করে তারপরে যেদিন তিনি ইরান ছাড়লেন তখনই কিন্তু পাকিস্তান ইরান থেকে বলা হয় যে হরমুজ খুলে দেয়া হয়েছে। আপনারা দেখেছেন একদিন মানে 24 ঘন্টার জন্য। কিন্তু আমেরিকা পাকিস্তানকে যে কথা দিয়েছিল তারা অবরোধ তুলে দিবে, তারা কিন্তু অবরোধ তোলে না, তারা প্রতারণা করে। কারণ ডোনাল্ড ট্রাম্প যখন অবরোধ তুলে দেবে এই চুক্তিতে আসিম মনিরকে ইরানে পাঠিয়েছিল এবং আসিম মনির ইরানকে ম্যানেজ করে হরমুজ খুলে দিয়েছিল, তখন মিস্টার নেতানিয়াহু ট্রাম্পকে আবার চেপে ধরেন যে না, খবরদার, আপনি এই কাজটি করতে পারেন না। আপনি যদি এখন এই অবরোধ খুলে দেন তাহলে তো আমরা মারা পড়বো, আমাদের সব শেষ, এতদিন যা কিছু করেছি আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্পকে যখন আবার নেতানিয়াহু চেপে ধরেন, ট্রাম্প আবার পূর্বের সিদ্ধান্তে ফিরে আসেন। তখন খেপে যায় আসিম মনির যে আপনি আমাকে দিয়ে মধ্যস্থতা করেছেন, আমাকে কথা দিচ্ছেন, কিন্তু পরক্ষণে আপনি কথা পরিবর্তন করছেন, তাহলে আমি ইরানের কাছে তো বিশ্বাসঘাতক হয়ে যাব। এরপর আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে অবরোধ দিয়ে বসে আছে, এখনো নড়াচড়া করছে না। ইরানের জাহাজ আটক করে, আবার ইরান আমেরিকান স্বার্থ সংশ্লিষ্ট জাহাজ আটক করে। দুই পক্ষের সাথে খেলা চলছে। আবার ইরান আমেরিকার নাকের ডকা দিয়েও চলে যাচ্ছে তার কার্গো জাহাজ নিয়ে। তো ইরানের তেল কেনার জন্য আজকে নতুন করে চীনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে আমেরিকা। বুঝতে পারছেন আমেরিকা কোন দিকে ছুটছে। তো এই অবস্থায় আজকে নতুন যে খবরটি এসছে যে ইরান বা আব্বাস আরাকচি পাকিস্তানে এসে তাদের বক্তব্যগুলো তুলে ধরেছে পাকিস্তানের কাছে যে তোমরা সিদ্ধান্ত নিচ্ছ, ভালো নিচ্ছ, আমাদের জন্য করছো বা বিশ্বের শান্তির জন্য করছো, কিন্তু তোমরা মধ্যস্থতা করো আর যেটাই করো আমেরিকাকে আগে রাজি করাবে। শুধু বিষয়টা এরকম না, আমেরিকা তার কথার উপর ঠিক থাকবে কিনা। কারণ আমেরিকা সকালে একটা বিকালে একটা বলে, ট্রাম্পকে পৃথিবীর কেউ বিশ্বাস করে না। তো এই লোককে দিয়ে তোমরা কেন এই মিশনে নেমেছো? তো এছাড়া আরো যে ইরানের কিছু পরিকল্পনা আছে সেই বিষয়গুলো পাকিস্তানকে বলা হয়েছে এবং ইরান স্পষ্ট বলে দিয়েছে পাকিস্তানকে যে আমরা নিউক্লিয়ার ইস্যুতে আমেরিকার সাথে কোনো কথা বলতে রাজি না। আমরা যদি কথা বলি আগামী দিনগুলো কি হবে, যুদ্ধবিরতির ফলে অর্থনৈতিক ব্যবস্থা হবে, হরমুজ প্রণালী ইস্যুতে টোল এগুলো নিয়ে কথা বলতে চাই। আমাদের উপর নিষেধাজ্ঞা যেগুলো আছে গত 40-50 বছর ধরে, এগুলো উঠাবে কি করে, আমাদের সারা পৃথিবীতে যে বিলিয়ন ডলার ফ্রিজ হয়ে আছে এগুলো ফেরত দিবে কিভাবে, আমাদের ক্ষতিপূরণ কিভাবে দিবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমেরিকা যে আমাদের সাথে নিউক্লিয়ার বিষয়ে যে আলাপ করতে চায় এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। যদি আমেরিকা নিউক্লিয়ার বাদ দিয়ে অন্য কোনো প্রসঙ্গে কথা বলতে চায় সেই প্রসঙ্গের প্রস্তাবনা আমাদের কাছে পাঠাও, আমরা তোমাদেরকে যে প্রস্তাবনা দিয়েছি এর অ্যাকচুয়ালি আমরা এদিক ওদিক যাব না। অর্থাৎ ইরান তার অবস্থাটা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে। এখন পাকিস্তান সেই ব্যাখ্যাগুলো পাঠাবে আমেরিকার কাছে। এখন আমেরিকা যদি রাজি থাকে তাহলে কিছু একটা হবে, আর যদি রাজি না থাকে, আমেরিকা যেভাবে মধ্যপ্রাচ্য চারদিক থেকে ঘিরে ফেলছে, একটার পর একটা রণতরী তাদের আসছে, তাদের যুদ্ধ বিমান আসছে, তাদের রিফুয়েলিং ট্যাঙ্কার। আজকে আমি আপনাদের বিকেলের খবরে বলে দিয়েছি যে 25টি রিফুয়েলিং ট্যাঙ্কার কেবল ইসরায়েলি নেমেছে বেনগরিয়ান বিমানবন্দরে। সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাতে প্রচুর যুদ্ধ বিমান ঢুকছে, প্রচুর রিফুয়েলিং ট্যাঙ্কার ঢুকছে, ড্রোন ঢুকছে, বিভিন্ন ইকুইপমেন্ট ঢুকছে, প্রচুর অস্ত্র ঢুকছে। অর্থাৎ বলা হচ্ছে যে আমেরিকা একদিকে আলোচনার কথা বললেও পুরো মধ্যপ্রাচ্যে আরেকটি ক্যান্টনমেন্ট তৈরি করার কাজ করছে এবং প্রচুর সেনা ঢুকছে, কমান্ডো ঢুকছে, প্যারাট্রুপার ঢুকছে। এদেরকে নিয়ে আমেরিকা একটা বড় অ্যাডভেঞ্চারে যাবে, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ইব্রাহিম সাহেব বলেছেন যে আমরা আমেরিকার সাথে আর কোনো আলোচনায় বসবো না, আমেরিকা হরমুজ ছেড়ে দেবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং হরমুজ ইরানের, এখান থেকে ইরান টোল আদায় করবে, ইরান যার কাছ থেকে টোল আদায় করবে আবার কারো কাছ থেকে মন চাইলে করবে না, সেটা ইরানের সিদ্ধান্ত। কিন্তু এখান থেকে আর কোনো বিষয় ইরানের আমেরিকার কাছ থেকে আর কোনো অনুমতি প্রয়োজন হবে বা আমেরিকার সাথে কোনো বিষয় সমঝোতা করবে এরকম না।
যদি আমেরিকা চায় যুদ্ধ করতে, আমরা প্রস্তুত আছি, তবে আমেরিকাকে যুদ্ধে আসতে হবে লং টাইম প্রসেসে, শর্ট টাইমে না। আমেরিকা যা চিন্তা করছে তার চেয়ে বেশি আমরা তাদেরকে প্রতি উত্তর দেব। তো এই বিষয়গুলো এখন আবারও আমেরিকার জন্য টেনশনের কারণ হয়ে গেছে। অন্যদিকে ইসরায়েল লেবাননে এখন আক্রমণ চালাচ্ছে। ট্রাম্প 3 সপ্তাহ যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে থেমে থেমে দক্ষিণাঞ্চলে সাউথ লেবাননে ওই দেশটি এখন হামলা করছে। তাই লেবাননরা বলছে যে এই যুদ্ধবিরতির কোনো অর্থই নেই। একদিকে যুদ্ধবিরতি বলছে, অন্যদিকে হামলা করছে। তো এই সব কিছু মিলে আজকে একটি তথ্য দেখলাম, প্রায় 2000-এর অধিক লেবানিজকে হত্যা করেছে নেতাকাকুর দেশটি, 7,000-এর অধিক আহত, 1 মিলিয়ন মানুষ দেশ ছাড়া। এই পরিস্থিতির মধ্যে আসলে কোনোভাবে শান্তি চুক্তি সম্ভব নয় বলে দিয়েছে লেবানন। তো ইরান এই মুহূর্তে একদম হার্ড লাইনে আছে, যদি যুদ্ধ চাও আসো যুদ্ধ করো, আর যদি মনে করো তুমি আলোচনা করতে চাও, পূর্বেই আগে আমার শর্ত মানো, কি কি তুমি শর্ত মানতে রাজি আছো সেটা আগে আমাকে জানাও। তবে নিউক্লিয়ার ইস্যুতে আর কোনো কথা হবে না। এটা ইরান যেই পর্যায়ে রেখেছে সেই পর্যায়ে থাকবে। এটা লম্বা প্রসেস, এটা একদিনই বন্ধ করে দিবে, একদিন এটা করবে, এটা সম্ভব নয়। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে পাকিস্তান সফর থেকেও বড় কিছু আসছে না। তবে আসিম মনির চেষ্টা করছেন দুই পক্ষকে যে কোনো ভাবেই হোক রাজি করিয়ে একটা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে যুদ্ধটাকে বন্ধ করার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।